হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি সিবিটি 2 এর সিবিটি 1 এর প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল সামনের রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 40, যেখানে আমরা 3 এপ্রিল বা 3 এপ্রিল 2021 এর সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 39টি ক্লাস হয়ে গেছে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে। তো যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। এ ও বি একটি কাজ একত্রে 30 দিনে শেষ করতে পারে। ওই একই কাজটি বি ও সি একত্রে যথাক্রমে 40 দিনে এবং সি ও এ একত্রে 60 দিনে শেষ করতে পারে। তারা যদি ওই কাজটি একত্রে করে তাহলে তারা কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, এখানে কি বলেছে, একসাথে দুজন দুজন করে দেওয়া আছে, একজন একজন করে নেই। অর্থাৎ বলে দিয়েছে যে এ আর বি যখন একসাথে কাজ করে তখন তারা কাজটিকে 30 দিনে শেষ করতে পারে। বি আর সি যখন তারা করে তখন তারা সেই কাজটিকে 40 দিনে শেষ করতে পারে। আর বলেছে সি আর এ যখন কাজটিকে করে তখন তারা কাজটিকে 60 দিনে শেষ করতে পারে। আমাকে বার করতে হবে এ বি সি তিনজন একসাথে করলে কত দিনে কাজটিকে করতে পারবে। তো সেই জন্য আমাকে কি করবো, এখানে এদের এলসিএম করে আমি টোটাল কাজের এককটাকে বার করে নেব। যেটা 30, 40 আর 60-এর এলসিএম যদি আমরা করি তাহলে 120 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যদি টোটাল কাজ 120 ইউনিট হয়, এ আর বি এর যদি 30 দিন সময় লেগে তাহলে প্রতিদিন তারা করছে 4 ইউনিট করে, বি আর সি করছে 3 ইউনিট করে, আর সি আর এ করছে 2 ইউনিট করে। এবার যদি এদের সবাইকে যোগ করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, তাহলে কত ইউনিট কাজ করবে প্রতিদিন? 4 প্লাস 3 প্লাস 2। এখান থেকে দেখো দুটো এ আছে, দুটো সি আছে, দুটো বি আছে, মানে 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি করতে পারি, সমান 4 আর 3 7 আর 2 9/2, সরি 9 আসবে, তারপর এই দুইটাকে ভাগ করলে এদিকে 2 চলে আসবে, নিয়ে 4.5। তাহলে কি দেখতে পাচ্ছি যে এ বি সি একসাথে একদিনে করছে 4.5 ইউনিট। 4.5 ইউনিট যদি করে থাকে, মোট কাজ হচ্ছে কত? 120 ইউনিট। তার সময় কত লাগবে? 120/4.5। দশমিকটা তুলে ওপরে একটা 10 বসিয়ে রাখো, নিয়ে এবার কেটে দাও। ঠিক আছে, 15 দিয়ে 15 3-এ 15 দিয়ে এটা হবে 15 8-এ, তাহলে 8 10-এ 80/3। এটা যদি করি আমি 26 পূর্ণ 2/3 দিন, যেটা রয়েছে অপশন নাম্বার সি-তে। পরবর্তী রয়েছে প্রদত্ত ডেটায় যদি 22কে 52 দিয়ে প্রতিস্থাপিত করা হয় তাহলে দুটি মধ্যমার মধ্যে পার্থক্য কত হবে? মধ্যমা অর্থাৎ যদি আমরা এটাকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে মিডিল ভ্যালু যেটা, তাকে আমরা মধ্যমা বলি। কিন্তু এখানে দেখো সংখ্যাটা আছে জোড় সংখ্যায়, অর্থাৎ টোটাল নাম্বার অফ অবজারভেশন আছে জোড় সংখ্যা, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এটাকে যদি আমি সাজিয়ে নিই, যদিও করার সময় তুমি না সাজিয়েও করতে পারো, যদি আমি ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে পাবো 8, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 18, তারপর 22, তারপর 26, তারপর 32। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে মধ্যমা কত হবে দেখো, 18 আর 22-এর মাঝে, যেটা হচ্ছে 20। আর যদি 22কে 52 দিয়ে প্রতিস্থাপিত করি তাহলে 22-এর বদলে যদি 52 আসে তাহলে 52টা দেখো এইখানে চলে যাবে, কারণ এই অনেক বড়। তখন মধ্যমা হবে 18 আর 26-এর মাঝে। 18 আর 26-এর মধ্যে গ্যাপ কত? 8-এর গ্যাপ, মানে 4 22, তাহলে তখন হবে 22 মধ্যমা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হবে 2। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী খুব সহজ একটা সরল আছে, যেখানে আমরা এখানে কি করব, ভাগ আগে হয় 2 গণিত 2, মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 4। এখানে কি হবে, এই গুণটা আগে হয়ে যাবে 4 ভাজিত 4, মানে হয়ে যাবে 1, অর্থাৎ 4 - 1 সমান হবে 3। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। একটি চতুর্ভুজের একটি কর্ণের পরিমাপ 23 সেন্টিমিটার এবং অপর দুই শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বগুলির পরিমাণ যথাক্রমে 17 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা চতুর্ভুজ আছে, যেন তেন ভাবে এঁকে দাও চতুর্ভুজ নিয়ে, এর কর্ণ বলে দিয়েছে কত? 23 সেন্টিমিটার। এ বি যদি আমি নাম দিয়ে দিই এটা, তাহলে এ বি হচ্ছে 23 সেন্টিমিটার। আর বলেছে বিপরীত শীর্ষবিন্দু থেকে এর উপর লম্ব, অর্থাৎ এর উপরে লম্ব এটা হচ্ছে 17, আর এর উপরে লম্ব এটা হচ্ছে 7।
তাহলে আমাকে চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করার আগে দেখো আমি এখানে কি পাচ্ছি, দুটো ত্রিভুজ পাচ্ছি না। যদি আমি নাম দিয়ে দিই এ বি, এটাকে সি ডি, তাহলে একটা এ বি সি পাচ্ছি আর একটা এ বি ডি পাচ্ছি। এবার এ বি ডি ত্রিভুজে দেখো উচ্চতা হচ্ছে সি, এটা যদি ও ডি, এটা যদি পি ডি, সিও। আর এ ডি বি ত্রিভুজের উচ্চতা হচ্ছে বি ডি। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুটোরই তাই হবে। তাহলে হাফ ইন্টু এর ভূমি কত, ভূমি দেখো যেটা অতিভুজ আছে, সরি কর্ণ আছে সেটা, হাফ ইন্টু কত 23, ইন্টু উচ্চতা কত আছে 17। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলটাই তো হচ্ছে চতুর্ভুজটার ক্ষেত্রফল, তাহলে এর সাথে যোগ করে দাও এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু 23 গণিত 7। এবার এখানে হাফ গণিত 23, হাফ গণিত 23 দুটোতেই এখানে কমন পেয়ে যাবে, তাহলে সেটাকে তুমি কমন নিয়ে নাও, হাফ গণিত 23 গুণ 17 প্লাস 7, 17 প্লাস 7 করলে হয়ে যাচ্ছে 24, তাহলে হাফ গণিত 23 গণিত 24, তাহলে এখানে 2 দিয়ে এটা কেটে যাবে 12, তাহলে 12 23 কত হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 12 20 হচ্ছে 240 আর 36, তাহলে 276। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত ডেটার মধ্যক, মধ্যমা এবং বহুলকের যোগফল কত? অর্থাৎ মধ্যক মানে এভারেজ, মধ্যমা মানে হচ্ছে মিডল পয়েন্ট, আর বহুলক মানে সংখ্যাগুরু মান, সেগুলোর যোগফল বার করতে বলেছে। এখানে কি আছে মধ্যমা, সেটা আগে দেখে নিই। মধ্যমা দেখো মিডিলে ভ্যালু যেটা হচ্ছে 8, ছোট থেকে শুরু করো 8 10 12 12 12 18, তাহলে মিডিলে 12ই থাকছে, তাহলে মধ্যমা হচ্ছে 12। গড় করে দাও 3 12 36, এদিকে 18 18 36 72, 72 থেকে 6 দিয়ে ভাগ করলে 12, তাহলে মধ্যক বা গড় সেটা হচ্ছে 12। আর বহুলক সব থেকে বেশি বার 12 আছে, তাহলে সংখ্যাগুরু মান বা বহুলক সেটা হচ্ছে 12। তাহলে তিনটের যোগফল কত হবে, 3 12 36। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে এক অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। দেখো এটা জানি না এটা অঙ্কের মধ্যে নেওয়া হবে কি হবে না, রিজনিং বা জিআই এর মধ্যে যাবে কিনা, তবু এটা তো আমরা প্রত্যেকে জানি না। এক অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 আর 7, চারটি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 3 5-এর সাথে কত যোগ করলে তার অনন্যকটি পাওয়া যাবে। 3 5-এর সাথে কত যোগ করলে, অনন্যক কি, 3 5-এর অনন্যক হচ্ছে 5-এর 3, তাহলে এর সাথে কত যোগ করলে এটা পাওয়া যাবে বলেছে। তাহলে যদি আমি অনন্যক থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমি আনসার পেয়ে যাবো, যেটা হচ্ছে 5-এর 3 মাইনাস 3-এর 5, তাহলে চলে আসছে 15, এখান থেকে 25 মাইনাস 9 সমান হচ্ছে 16/15। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, দুটি ট্রেন একই সময়ে দুটি ভিন্ন স্টেশন থেকে যাত্রা শুরু করে একে অপরের দিকে এবং তাদের গতিবেগ হলো যথাক্রমে 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন তারা মুখোমুখি হলো দেখা গেল একটি ট্রেন অপর ট্রেনের থেকে 80 কিলোমিটার বেশি যাত্রা করেছে। তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, সেটা আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এখানে কি করেছে বলেছে, দুটি ট্রেন একে অপরের দিকে আসছে, যাদের গতিবেগ আমাকে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 25। অর্থাৎ প্রথম ট্রেনটি যে 1 ঘন্টাতে যায় 20 কিলোমিটার, 1 ঘন্টাতে যায় 25 কিলোমিটার। অর্থাৎ দ্বিতীয় ট্রেনটি 1 ঘন্টায় দেখো 25 মাইনাস 20 মানে হচ্ছে 5 কিলোমিটার বেশি যাচ্ছে, তাই না? তাহলে 1 ঘন্টায় 5 কিলোমিটার বেশি যাচ্ছে। তাহলে এখানে বেশি কত গেছে, এখানে বেশি গেছে 80 কিলোমিটার। তাহলে 80 কিলোমিটার বেশি যেতে কত সময় লাগবে, তাহলে 80 কিলোমিটার বেশি সময় যেতে সময় লাগবে, 80কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 16 ঘন্টা। তাহলে 16 ঘন্টা আমি টাইমটা পেয়ে গেলাম। এবার সেই টাইমটা দিয়ে তুমি কি করছো এখানে, এবার দুটোকে তুমি গুণ করতে থাকো। অর্থাৎ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 16 ঘন্টায় কত যাবে, যাবে কত 20 গুণিত 16 প্লাস, আর এদিকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 16 ঘন্টায় কত যাবে, 25 গুণিত 16 দিয়ে যোগ 16 2 32, 320 প্লাস 25 গুণিত 16 400 সমান হচ্ছে 720। তাহলে মোট দূরত্ব বা প্ল্যাটফর্ম দুটি বা স্টেশন দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 720 কিলোমিটার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে দেখো যে একটি মাঠের উপর যথাক্রমে 16 মিটার ও 10 মিটার উচ্চতাযুক্ত দুটি স্তম্ভের পরস্পরের পাদদেশে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 মিটার, তাহলে তাদের চূড়ার মধ্যে দূরত্ব কত? দেখো এই অঙ্কগুলোকে তুমি ছবি না এঁকে মুখে মুখে করতে পারতে হবে, কারণ ঠিক আছে এগুলো সেই লেভেলেরই অঙ্ক। এগুলোকে যদি তুমি খাতাতে কলমে ছবি এঁকে করতে যাও তাহলে তো টাইম নষ্ট বলবেই, তাই না? কি আছে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো জানো তোমরা আশা করছি। তো এখানে কি রয়েছে, একটা 10 মিটার আর একটা হচ্ছে 16 মিটারের স্তম্ভ রয়েছে, এটা হচ্ছে 16,
এটা হচ্ছে 10। এবার এদের মাঝখানে দূরত্ব সেটা বলে দিয়েছে 8, তাহলে আমাকে চেয়েছে চূড়া দুটোর মধ্যে দূরত্ব। তাহলে আমি এখানেও একটা লাইন তুলনা করে নেবো বা ইমাজিন করে নেবো, যেটাও হবে 8। আর এখানে যেহেতু এটা 10 আছে, তাহলে এটা 10 বাদ চলে যাবে, তাহলে এইটুকু থাকবে 6। তাহলে এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, এটা তো 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী 8, 6 এটা ট্রিপলেট হিসাবেও আমরা জানি যে এটা অটোমেটিক্যালি 10 হয়ে যাবে। তাহলে দূরত্ব হচ্ছে 10 মিটার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। বা তুমি এরকমভাবে করতে পারো, √6² + 8²। ভেঙে বলে দিলাম, এটা আসবে √100 = 10। ওকে। পরবর্তী, একটি অর্থরাশি 2 বছরে কত শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে মূল পরিমাণের 9-4 গুণ হবে? অর্থাৎ বলেছে 2 বছরে কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে মূল পরিমাণের 9-4 গুণ হয়ে যাবে। তাহলে ধরে নাও, আসল তো আমি জানি না, p × 1 + r/100, যেখানে r আমাকে বার করতে বলেছে, 2 বছর বলে দিয়েছে, কত হচ্ছে p × 9-4 গুণ, তাই তো? এটাই তো হচ্ছে। এবার উভয় সাইডে p কেটে দাও, p কেটে দেওয়ার পর 1 + r/100 এর স্কোয়ারকে এইদিকে যদি আমি স্কোয়ার ফর্মে লিখি, তাহলে 3/2 এর স্কোয়ার লিখতে পারি। এবার দুটোর কি স্কোয়ারকে হাটিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছি, এটাকে যোগ করলে পাচ্ছি 100 + r/100 সমান, এখান থেকে পাচ্ছি 3/2, বা এখান থেকে পাচ্ছি 2 দিয়ে কেটে যাচ্ছে 50, তাহলে 100 + r সমান হচ্ছে 150, বা r সমান হচ্ছে 50%। তাহলে সুদের হার হচ্ছে 50%। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি ঘড়ি 1টার সময় 1 বার বাজে, 2টোর সময় 2 বার বাজে এবং অনুরূপে 12টার সময় 12 বার বাজে। এক সপ্তাহে ঘড়িটি কতবার বাজবে? তাহলে দেখো, 12টা বাজার পর তো আবার একটাই বাজবে না, তাহলে সেক্ষেত্রে আবার 1 বাজবে, অর্থাৎ ঘন্টা ঘড়ি যেরকম ভাবে বাজে, আমাদের পেন্ডুলাম ঘড়ি যেগুলো থাকে। তাহলে প্রথমে আমি বার করে নেবো যে প্রথম 12 ঘন্টাতে সে কবার বাজছে। তাহলে প্রথম ঘন্টায় 1 ঘন্টায় 1 বার, 2 ঘন্টায় 2 বার, 3 ঘন্টায় 3 বার, 4 ঘন্টায় 4 বার, এইভাবে 12 ঘন্টায় 12 বার। তাহলে আমাকে টোটাল করতে গেলে 1 থেকে 12 অবধি সংখ্যার যোগ করতে হবে পরপর। সেই প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা আমরা জানি, n × n + 1/2। সেই ফর্মুলা আমি ইউজ করে নেব। 12 × 13, একবারই করে দিই, 12 × 13/2, এখানে কেটে গেল 6, 6 13 78। তাহলে আমি কত পাচ্ছি, এখানে 78 পাচ্ছি। এবার কি হচ্ছে, প্রথম 12 ঘন্টাতে ঘন্টাটি 78 বার বাজলো। এবার এক সপ্তাহে দেখো, একদিনে এই 12 ঘন্টা 2 বার হয়, তাই না? 24 ঘন্টায় একদিন হয়। তাহলে একদিনে যদি 2 বার হয়, তাহলে 7 দিনে এক সপ্তাহ হয়, তাহলে 7 দিনে কতবার হবে? 7 দিনে হবে 14 বার। তাহলে 78 বার করে এই ঘন্টাটি বাজবে কত? 14 বার। 14 দিয়ে গুণ দাও, তাহলে হচ্ছে কি 4 8 32 2, ইউনিট ডিজিটে 2 আসছে। অপশন নাম্বার ডিতে রয়েছে 1092, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, একজন ব্যক্তি 144 দামে তার ঘড়িটি বিক্রয় করলেন এবং ক্রয় মূল্যের সমপরিমাণ শতাংশ লাভ অর্জন করলেন। ঘড়িটির কি বলেছে, ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ 144 টাকায় বিক্রি করেছেন তিনি এবং ক্রয় মূল্যের যতটা, ঠিক তত শতাংশই লাভ করেছেন। তো আমি তো ক্রয় মূল্য জানি না, আমি ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে x, এবং তার উপরে তিনি কত লাভ করেছেন? তার উপরে সেই তত শতাংশই লাভ করেছেন, তাই তো? তত শতাংশই বলতে হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে x × x প্লাস, বা 100 + x করতে পারো, 100/100 সমান 144। এটা আমি পাচ্ছি। কারণ দেখো, আমি এটা তুমি বুঝতে পারলে কিনা জানি না, এবার আমি একটা ব্যাখ্যা দিয়ে দিই বা বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরে নাও তুমি 40 টাকায় কোনো জিনিস বিক্রি করেছো, ঠিক আছে, 20 টাকায় কিনে। তাহলে 20 টাকায় কিনে তুমি 20 টাকা লাভ করেছো, দেখো, তাই না? তাহলে এখানে কি হবে, বা এখানে তোমার কিরকম ভাবে হয় দেখো, যেটাতে তুমি বার করতে চাও, অর্থাৎ যদি বলে যে তোমাকে 100 টাকার 20% লাভে কত হবে, তাহলে তুমি কি করবে? 100 × 20/100 বার করবে, নাকি এখানে 20 + 100 করে 120/100 বার করবে? সেটাই আমি শুধু বোঝাতে চাইছি। যদি তুমি 20 বার করে বার করো, তাহলে শুধু লাভটা পাবে, কিন্তু যদি 100 যোগ করে দাও তার সাথে, তাহলে একদম বিক্রয় মূল্যটা পেয়ে যাবে। যে 100 টাকা জিনিসের ক্রয় মূল্য যদি হয়, তাহলে তাকে যদি 20% লাভে আমি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য হবে একদম এসপি পেয়ে যাবে, বা হ্যাঁ, তোমার কি বলে ওটাকে,
হ্যাঁ, সেলিং প্রাইস পেয়ে যাবে, যে বিক্রয় মূল্য পেয়ে যাবে 20 + 100 বা 120 করলে। তো আমি সেই জন্যই এখানে যেটা হচ্ছে ক্রয় মূল্য তার সাথে 100কে যোগ করেছি যাতে আমি ডিরেক্টলি বিক্রয় মূল্য পাই। এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 144। এবার আমি এটাকে করব, এখানে উপর থেকে পাচ্ছি x² + 100x, আর এইদিকে 100কে 144 দিয়ে গুণ করে পাচ্ছি 14400। এবার এটা একটা মিডিল টার্ম চলে আসবে, যেটা x² + 100x minus 14,400 ইকুয়াল টু 0। এটা 144, দুটো শূন্য বাদ দিয়ে দাও, দুটো শূন্য বাদ দিয়ে দিলে হবে না, ঠিক আছে। দুটো এখান থেকে কি করতে পারি, 100 নিয়ে আসতে হবে আমাকে। 144-এর ভাঙাগুলো কি কি হয়, 12 গণিত 12, তারপর হয় 16 গণিত 9, 18 গণিত 8। হ্যাঁ, তাহলে দেখো 180 থেকে 80 বাদ দিলে 100 চলে আসবে, আবার 180-কে 80 দিয়ে গুণ করলে 14,400 হয়ে যাবে। তাহলে আমি সেটাতে ভেঙে দিতে পারবো যে x² + 180x minus 80x minus 14,400 ইকুয়াল টু 0। এটা দেখার পর তো তুমি বুঝতে পারছো না আমি কি আর এটাকে ব্যাখ্যা করা দরকার আছে? এখান থেকে আমি একটা পাবো x + 180 আর একটা পাবো x - 80, দুটো সমানই 0 হবে। এবার এটা সমান 0 হলে x এর ভ্যালু আসবে -180 আর এটার ভ্যালু আসবে 80। দেখো কোনো কিছু ক্রয় মূল্য মাইনাসে তো হতে পারে না, তাই প্লাস যেটা রয়েছে 80 সেটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি তে রয়েছে। পরবর্তী রয়েছে x + 1/y = 1, y + 1/z = 1, z + 1/x = এর মান কত? এটাকে আমি অনেক চেষ্টা করলাম যে শর্টে কিছুভাবে করা যায় কিনা, কিন্তু সেটা আমার মাথাতে তো এলো না। তোমাদের যদি কারোর এসে থাকে কমেন্ট করে দিও বা জানিয়ে দিও। কি আছে, প্রথমে দেখো x + 1/y = 1 আছে। এখান থেকে যদি আমি 1/y = লিখি তাহলে পাবো 1 - x, আর y = যদি লিখি তাহলে y = হয়ে যাবে 1/1 - x। এইটাতে তো কোনো সমস্যা নেই। দ্বিতীয়তে দেওয়া আছে y + 1/z = 1। এখান থেকে আমি লিখলাম 1/z সমান হচ্ছে 1 - y। তাহলে এবার মাইনাস y এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে হচ্ছে 1 - 1/1 - x। এখান থেকে পাচ্ছি 1/z = 1 - x - 1/1 - x। এখানে 1টা কেটে যাবে, আর z 1/z = -x/1/x। আর z যদি হয় উল্টে যাবে -1 - x/x। এটা আমি পাচ্ছি। এবার এখানে সেই z এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, তাহলে এখানে 1/x আসে, প্লাস তো এখানে মাইনাস ভ্যালু আছে, তাহলে -1 - x/x। এলসিএম তো একই থাকবে x, এখানে বসবে 1 - 1 সরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস x, তাহলে 1 কেটে যাবে, চলে আসবে x/x = 1। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 32টি কমলালেবু 1 টাকা দরে বিক্রি করে একজন ব্যক্তির 40% ক্ষতি হয়। 20% লাভ করার জন্য 1 টাকা দরে তাকে কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে? 40% ক্ষতি হওয়া কথার অর্থ কি? 40% ক্ষতি হওয়ার কথার অর্থ যে তুমি যদি 100% টাকার জিনিসটা 60% বিক্রি করো, তা সেটা হচ্ছে তোমার 60% বিক্রি করে লোকসান করে তুমি পেয়েছো 32 টাকা। এবার তোমাকে করতে হবে 20% লাভ। তাহলে 100 টাকা জিনিসকে যদি 20% লাভ করতে হয় তাহলে তোমাকে করতে হবে 120% বিক্রি। তাহলে 120%-এ কত বিক্রি করতে হবে? এইখানে কিন্তু দেখো 60% ইকুয়াল টু 32 নয়, এটা কিন্তু বুঝবে ভালো করে, ঠিক আছে। 60% ইকুয়াল টু নয়, 60% ক্রয় মূল্যের 60% হচ্ছে 32, তাহলে ক্রয় মূল্যের 120% যদি আমাকে লাভ করতে হয় তাহলে আমাকে 32 এর জায়গায় কতগুলি লেবু বিক্রি করতে হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে নাকি সরল সম্পর্ক, এবং সেই জন্য কি হবে 60/120 হবে ইন্টু 32, যেক্ষেত্রে এখানে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 16। তাহলে আমাকে 1 টাকা পিছু 16টি লেবু বিক্রি করতে হবে, তাহলে আমার 20% লাভ হবে 40% ক্ষতির জায়গায়। বোঝা গেল? তো তোমাকে এইভাবে করতে হবে। এখানে তোমাকে 32টা লেবু বিক্রি করছো সেটা মাথায় রাখতে হবে যে 60% লোকসান করে 40% লোকসান করে আমি 32টা লেবু দিচ্ছি, তাহলে আমাকে যদি 20% লাভ করতে হয় তাহলে আমাকে কতগুলো লেবু দিতে হবে। কম দিতে হবে অবশ্যই, কারণ তুমি যদি লাভ করতে চাই তোমাকে কম লেবু দিতে হবে, সেই ভাবনাতে এখানে ত্রৈরাশিকটাকে কাজে করতে হবে। তাহলে আমাকে 16টি লেবু বিক্রি করতে হবে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী রয়েছে 48, 36, 72, 24 এর লসাগুর মধ্যে এদের গসাগু কতবার রয়েছে। ওকে, তাহলে দেখো এখানে 36 আর 72 মধ্যে 72 তো হয়ে গেল, 48 আর 24 মধ্যে 48 হয়ে গেল। তাহলে লসাগুটা আমি চট করে বার করে নেবো, 72 আর 48 মধ্যে একদম 24 দিয়ে ভাগ করে দাও। 24 3 72, 24 দিয়ে হয়ে গেল। তাহলে এখান থেকে তোমার মনে হতে পারে যে এটা হচ্ছে গসাগু ও পুরোটা হচ্ছে লসাগু, কিন্তু তা হবে না, কারণ দেখো 24কে দিয়ে আমাকে টেস্ট করতে হবে যে সব সংখ্যাগুলো ভাগ যায় কেন কিনা। দেখো 24 যায়, 72 যায়, 48 যায়, কিন্তু 36 কি 24 দিয়ে ভাগ যাবে? যাবে না। তখন তোমাকে একে ছোট করতে হবে, অর্থাৎ 24কে ভেঙে 12 করে নিতে হবে। 12 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। তাহলে 12 দিয়ে দেখো এটাকে ভাগ চলে যাচ্ছে না, 36কে ভাগ চলে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে HCF হচ্ছে 12 আর LCM হচ্ছে এটা পুরোটা। তাহলে কতবার থাকবে? এখান থেকে যদি 12কে বাদ দিয়ে দাও তাহলে বাকি যেটা থাকছে ততবার থাকবে। 2 3 6, 6 2 12 বার। ওকে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 1.25 ইন্টু 2.4 ইকুয়াল টু 3, তাহলে 7.5 ইন্টু 0.4 এর মান কত? তো তুমি যদি 1.25 ইন্টু 2.4কে গুণ করো তাহলে এক্স্যাক্টলি 3ই মান আসবে, কারণ এখানে গুণটা কোনো ভুল নেই, এটা ঠিকই দেওয়া আছে, কেন এখানে দিয়েছে সেটুকুই বলার। তো আমাকে বার করতে হবে 7.5 ইন্টু 0.4কে। তো এটাকে আমরা গুণ করে দেবো। 7.5কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাই 30। তাহলে 30-এর পর এখানে দশমিকের এক ঘর, মানে যদি এটাকে 4 ধরো তুমি, তাহলে 7.5কে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 30। এখানে এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, তাহলে কত পাচ্ছ? 3। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে রোশনি ও মীরার বর্তমান বয়সের গড় 28 বছর। যদি মীরা রোশনি থেকে 6 বছরের বড় হয় তাহলে রোশনির বয়স কত? দেখো এভারেজ যখন দিয়ে দেবে 28, তখন দুজনের মধ্যে বয়সের গ্যাপ হচ্ছে 6, একেও তুমি 2 দিয়ে ভাগ করে নেবে, পেয়ে যাচ্ছ 3। তাহলে বড় যে তার বয়স হবে a+3 আর ছোট যে তার বয়স হবে -3। তাই ছোট জনের বয়স হচ্ছে 25, বড় জনের বয়স হচ্ছে 31। ঠিক আছে, এইভাবে তুমি একটা করতে পারো। এখানে ছোট জনের রোশনির বয়স চেয়েছে, 25 বছর হয়ে যাবে উত্তর। কিন্তু যদি গড়ের জায়গায় যোগফল দেওয়া থাকতো তখন সেই বড় সংখ্যা x + y = আর x - y = সেখানে অপনয়ন করে যেটা বড় সংখ্যা সমান যোগফল যোগ বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যা হচ্ছে যোগফল বাই বিয়োগ মাইনাস বিয়োগফল বাই 2, সেই ফর্মে করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে a + b + c = 0, তাহলে a² + b² + c² বাই a² - bc এর ভ্যালু কত হবে? তো এখানে কি দিয়েছে, আমাকে কিসের মান বার করতে বলেছে? a² + b² + c² বাই a² - bc। তো এটা সমান আমি ধরে নিলাম কে, x b c যা খুশি, abc ধরবে না, বাকি যা খুশি। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি যে a² + b² + c² সমান হচ্ছে k ইন্টু a² - bc। আর এখানে দেওয়া আছে a + b + c সমান 0, তাহলে a সমান হবে -b - c। এটা এবার একে যদি আমি স্কোয়ার করি, অর্থাৎ a + b + c কে যদি আমি স্কোয়ার করি তাহলে এদিকে 0² 0ই থাকবে, কিন্তু এইদিকে a + b + c এর স্কোয়ার যদি আমি ভাঙি তাহলে কি পাবো? যে a² + b² + c² + 2 ইন্টু ab + bc, সরি ab + bc প্লাস ca, যেটা আমি জানি সমান 0। এবার দেখো a² + b² + c² তার জায়গায় আমি এই মানটা বসাবো, যেটা রয়েছে কি k ইন্টু a² - bc + 2 ইন্টু ab + bc + c সমান 0। এবার এটাকে আমি এটাকে আমি ওইদিকে নিয়ে চলে যাব, এদিকে 2 ইন্টু ab + ac, সরি bc + ca সমান -k ইন্টু a² - bc। এবার যে এখানে যে a² রয়েছে না, এই দেখো আমি এখানে এর মান আমি একটা বার করেছিলাম, তাহলে এখানে a² কে তো আমি এইভাবে ভাঙতে পারি না, a ইন্টু a, এই একটা এর জায়গায় ওই মানটা বসিয়ে দাও। তাহলে এখান থেকে কি পাবে? এখান থেকে পেয়ে যাবে -k ইন্টু a ইন্টু -b - c -bc। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, মাইনাসকে যদি ভিতরে নিয়ে চলে যাও, ঠিক আছে রাখো বাইরে এখন, -ab - ac -bc। এবার মাইনাসকে ভিতরে ঢুকিয়ে দাও এই মাইনাসের সাথে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। এবার দেখো এইদিকেও তাই আছে, এইদিকেও তাই আছে, কেটে যাবে। তাহলে এইদিকে কি পড়ে থাকলো? 2, এদিকে পড়ে থাকলো k। তাহলে k = 2, তাহলে আমাদের এইটার উত্তর হচ্ছে 2, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী রয়েছে 6⁻7 ইন্টু 35³ ইন্টু 11⁻10 এর উৎপাদক নির্ণয় করলে কতগুলি মৌলিক সংখ্যা পাওয়া যাবে। ওকে, তো কি করতে হবে, এখানে যে সংখ্যাগুলো দিয়েছে কেবল দেখো 11টা হচ্ছে মৌলিক সংখ্যা, না 35 মৌলিক সংখ্যা, না 6 মৌলিক সংখ্যা। তাহলে একে আগে আমাকে মৌলিক সংখ্যাতে ভেঙে নিতে হবে, অর্থাৎ 6 এর বদলে আমি লিখতে পারি 2⁻7 ইন্টু 3⁻7। 35-এর বদলেও আমি লিখতে পারি 7⁻3 ইন্টু 5⁻3। আর 11টা যেহেতু মৌলিক সংখ্যায় আছে তাহলে 11⁻10 আমি লিখে দেবো। এবার দেখো পাওয়ারগুলো কত রয়েছে, পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। 2 আছে 7টা, 3 আছে 7টা, 7 আছে 3টে, 5 আছে 3টে, 11 আছে 10টা। তাই যোগ করে দাও, 7 এর সাথে 14, 14 আর 3 17, 17 আর 3 20, 20 আর 10 30। তাহলে আমাদের সংখ্যা কতগুলি থাকবে, মৌলিক 30টি। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে একটি ঘনকের প্রতিটি বাহু 50% কমে গেলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a²। এই যদি বাহু হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তো এ ধরে নাও 10, এ ধরে নাও, বাহু ধরে নাও 10 ছিল, তাহলে 6 × 10² মানে 100 সমান হচ্ছে 600। এবার 50% যদি কমে যায় বাহুটা তাহলে 10-এর বদলে 5 হয়ে যাবে, তাহলে 6 × 5² মানে 25 সমান হয়ে যাবে 150। তাহলে 600 থেকে কি হলো, কত কমে গেল, 150 হয়ে গেল। তাহলে এবার একে তুমি যদি 100-তে কনভার্ট করে নাও, 600-কে 6 দিয়ে ভাগ করে 100 করে দাও, একেও 6 দিয়ে ভাগ করে 25 করে দাও, তাহলে 100টা কত হলো 25, তাহলে কমলো কত, 75%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি মূলধন বার্ষিক সরল সুদের হারে 3 বছরে 850 ও 4 বছরে 925 টাকা হলে মূলধন কত। তাহলে কি হচ্ছে এটাতে, 4 বছরে সুদে আসলে হচ্ছে 925 টাকা, 3 বছরে সুদে আসলে হচ্ছে 850 টাকা। তাহলে এক বছর বিয়োগ করে দিলে আমি 1 বছরে সুদ পেয়ে যাব, কারণ আসলটা দুটো জায়গাতেই কমন থাকবে, সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে শুধু 1 বছরের সুদ হচ্ছে কত, 75 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 75 টাকা হয়, 4 বছরের সুদ গুণ করতে সুবিধা, তুমি চাইলে 3 বছরে বার করতে পারো। 4 বছর হবে 300 টাকা। 4 বছরে যদি 300 টাকা হয়, 4 বছরের সুদ আসল হচ্ছে 925, তার থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 625, যেটা হচ্ছে আমাদের আসল। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট, দেরাদুনের উদ্দেশ্যে দুটি ট্রেন দিল্লি থেকে যথাক্রমে 10টা সকাল 10টা এবং সকাল 10টা 30-এ 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দেয়। দিল্লি থেকে কত কিলোমিটার দূরে ট্রেনটি একসাথে মিলবে। অর্থাৎ দুটোই দেখো সমান দূরত্ব যাচ্ছে, কিন্তু গতিবেগের পার্থক্য রয়েছে, আর এখানে যার গতিবেগ বেশি সে আধা ঘন্টা লেটে ছাড়ছে। তাহলে অর্থাৎ তোমার যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা যে ট্রেনটা রয়েছে, সে যদি কোনো একটা ঘন্টা যায়, যে সময়টুকুই যায় তার থেকে আধা ঘন্টা কম সময় যাচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাওয়া ট্রেনটা, তাই তো, সেটাই আমি ধরে নেব সময়টা। তাহলে যদি ধরে নাও 60 কিলোমিটার প্রতি বেগে ট্রেনটি x ঘন্টা যায়, তাহলে 75 কিলোমিটার প্রতি বেগে ঘন্টা যাবে x - 1/2 ঘন্টা। কিন্তু দূরত্ব তো এক, তবেই তো গিয়ে একসাথে মিলবে না। দেখো একসাথে মিলতে হবে তবেই, যখন তারা একসাথে চলে আসবে সেম ডিস্টেন্স, অর্থাৎ এ 60 বেগে যাচ্ছিল, এ অতিক্রম করলো, আর এ আধা ঘন্টা লেটে স্টার্ট করলো, কিন্তু এ ওকে ধরলো, তখনই তো আমরা বলবো একসাথে মিলছে। সেক্ষেত্রে ডিস্টেন্স তো একই কভার করবে তারা। তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x ঘন্টায় যা যায়, 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x - হাফে তাই যায়। তো এটাই আমি সেটা করে নেবো। তাহলে এখান থেকে পাচ্ছি 60x, এদিকে পাচ্ছি 75x মাইনাস 75 অর্ধেক হচ্ছে 37.5। এর আগে যদি এদিকে তুমি বিয়োগ করে নাও, তাহলে -15x সমান -37.5, মাইনাস মাইনাস কেটে যাবে, x ইকুয়াল টু হয়ে যাবে 2.5। 15 2 30, আর এদিকে 7.5 থাকছে, তার 2.5। তাহলে x যদি 2.5 হয়, তাহলে আড়াই ঘন্টা যাচ্ছিল কোন ট্রেনটা, গিয়েছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটি, আর 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছিল, আড়াই থেকে হাফ বাদ দিতে হবে, মানে 2 ঘন্টা। এবার তুমি যে কোনো করতে পারো, 60কে আড়াই দিয়ে গুণ করতে পারো, অথবা 75কে 2 দিয়ে গুণ করতে পারো, তাদের সবগুলোতেই আসবে 150 অ্যান্সার, যেটা হচ্ছে দূরত্ব। অপশন নাম্বার এ তে রয়েছে। পরবর্তী, √5 × +√3 ডিভাইডেড বাই √5 - √3 ইকুয়াল টু a + b √15 হলে এর মান কত। এটা করণীয় নিরসন করতে হবে, আর কিছু নেই এখানে। তো ডান পক্ষটাকে তুমি রেখে দাও, বাঁ পক্ষ নিয়ে ভাবো, বাঁ পক্ষে করণীয় নিরসন করো, উভয় পক্ষকে √5 + √3 দিয়ে গুণ করতে হবে। √5 + √3 বাই
√5 মাইনাস √3 আছে, তো নিচের করণীয়টাকে নিরসন করতে গেলে √5 প্লাস √3 বাই √5 প্লাস √3 দিয়ে গুণ করবো। এখানে চলে আসবে কি √5 প্লাস √3 হোল স্কোয়ার, নিচে চলে আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা। তাহলে উপরে আমি পাচ্ছি a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মানে √5 a স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস b স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে হচ্ছে 3 বাই 5 মাইনাস 3 সমান হয়ে যাচ্ছে কত 5 আর 3 8 প্লাস 2 √15 বাই 2 2 দিয়ে যদি কাছি দেখো 2 2 কেটে যাবে, এখানে 4 হয়ে যাবে, তাহলে পাচ্ছি 4 প্লাস √15, সেটার সমানই কত a প্লাস b √15। তাহলে এখানে তুমি যদি তুলনা করো a হচ্ছে দেখো 4, তাহলে a ইকুয়াল টু 4, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। এখানে কাটাটা যদি কেউ বুঝতে না পারো 8 প্লাস 2 √15 থেকে 2 কমন নিয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। 2 ইন্টু 4 প্লাস √15 থাকতো বাই 2 থাকতো, নিয়ে 2 2টা কাটা যেত, সেই জন্য দুটো থেকে আমি একসাথে কেটে দিলাম। ওকে, কোন ক্ষুদ্রতম অর্থরাশির মধ্যে 2.50 টাকা, 20 টাকা, 1.20 টাকা এবং 7.50 টাকা আছে? তাহলে দেখো 2.50 টাকা, 7.50 টাকা, এখানে 25 আর 75 মানে মিলে যাচ্ছে, তো 2.50কে তুমি বাদ দিয়ে দিতে পারো। এবার এখানে 75 7.5 রয়েছে আর এখানে 20 রয়েছে, তাই না? তাহলে এখানে দেখো 20 টাকাটাও থাকবে, 7.5 টাকাটাও থাকবে। দেখো 7.5কে যদি তুমি 4 দিয়ে গুণ করো 30 হয়ে যাবে, আর 20 দেখো 30-এর সাথে মিলবে না, তাহলে 40-এ হতে পারে। তাহলে 40টা তো আবার 7.5-এ মিলবে না, তাহলে একে 3 দিয়ে গুণ করলে 60 পাবে, আর একে 8 দিয়ে গুণ করলে 60 পাবে। তুমি এইভাবে যদি করতে পারো তো ভালো কথা, মুখে মুখে হয়ে যাবে। তা দেখো এবার 60-এর মধ্যে দেখে নেবে 1.2টা হচ্ছে কিনা। দেখো 1.2কে তুমি 5 দিয়ে গুণ করলে 6 চলে আসে, মানে 50 দিয়ে গুণ করলে 60 হয়ে যাবে। তাহলে সবগুলো মিলে যাচ্ছে, তাহলে 60 টাকায় হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সিতে রয়েছে। আর না হলে তোমাকে লসাগু করতে হবে, আর কিছু নেই, এটাকে এলসিএম করতে হবে। এবার সেই এলসিএমটা তুমি যত শর্টকাটে করতে পারবে তত তুমি তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, পরবর্তী রয়েছে 391কে যদি 1/2, 2/3, 3/4 অনুপাতে 3টি অংশে ভাগ করা হয় তাহলে সবচেয়ে কম অংশে কত টাকা হবে? তাহলে অনুপাতটা কি 1/2 = 2/3 = 3/4। তাহলে আমাকে হর লব রয়েছে, সেটাকে হাঁটানোর জন্য হরগুলোকে এলসিএম করো, 2 3 4 12 হবে, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও, কেটে যাবে। তাহলে দেখো আমি অনুপাতটা স্পষ্ট স্বাভাবিক সংখ্যায় পেয়ে গেলাম, 6:8:9। তাহলে সব থেকে কম অংশ বলেছে, সব থেকে কম অংশ হচ্ছে 6টা, তাহলে 6 8 14 আর 9 23, সেটা 6/23 ইন্টু 391, 23 17 391, 17, তাহলে 6 17 102, তাহলে সেভাবে 102 টাকা, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত হলো 1:2:3:4। চতুর্ভুজটির সর্ববৃহৎ কোণটির মান কত? এটা তো খুব সোজা, সর্ববৃহৎ মান হচ্ছে 4, তাহলে এখানে অনুপাতটা কত আছে টোটাল 1 2 2 3 3 3 6 6 4 10, তাহলে 4/10 গুণিত মোট কোণের মান হয় 360, 360 10 দিয়ে শূন্যটা কেটে যাবে, 4 36 হচ্ছে 144 ডিগ্রি, অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী রয়েছে 3/5^2x-1 ইন্টু 3/5^4 ইকুয়াল টু 3/5^15 হলে x এর ভ্যালু কত? অঙ্কটা দেখে তোমাদের যদি কঠিন লেগে থাকে আর কি কারোর, তো বলবো এটা যতটা দেখতে লাগছে তোমাদের কাছে ততটাই সোজা অঙ্ক এটা। ঠিক আছে, এখানে কি করব 3/5^2x-1 এটাকে এদিকে রেখে দেবো, আর এদিকে যেটা রয়েছে 3/5^15 আর এদিকে 3/5^4 যেটা রয়েছে সেটাকে এর ভাগ করে দেবো 3/5^4। দেখো এখানে বেস একই 3/5, এখানেও 3/5 আছে, তাহলে কি হয় পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে এটাকে কেটে আমি এখানে 11 করে দিতে পারি। তাহলে আমি কি পাচ্ছি 3/5^2x-1 ইকুয়াল টু 3/5^11। তাহলে এইখানেও তো বেস সেম না, 3/5 3/5, তাহলে পাওয়ারে আমি কম্পেয়ারও করতে পারি, যেহেতু মাঝখানে ইকুয়াল রয়েছে। তাহলে 2x-1 ইকুয়াল টু 11, তাহলে 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 6, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিচের কোন ভগ্নাংশটি সসীম দশমিক রয়েছে, অর্থাৎ অসীম বা পৌনঃপুনিক যাবে না? ঠিক আছে, তো প্রথমে আমি দেখবো কোনোটা কাটাকাটি যাচ্ছে কিনা। দেখো 104 111 পরস্পর মৌলিক সংখ্যা, 19 90 পরস্পর মৌলিক সংখ্যা, 11 6 পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু 6 আর 15 দুটোই দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 2/5, 2/5টা 2/5কে তো আমি ভাগ করে দিতে পারবো, 5.4 চলে আসবে, এখানে তো আমার কোনো পৌনঃপুনিক আসবে না, তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেটা একটি সসীম দশমিক মান রয়েছে, কিন্তু বাকিগুলোতে থাকবে না।
পরবর্তী, একটি চূড়ার পাদদেশ থেকে 300 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে সেই চূড়াটির উচ্চতা কত? যদি উন্নতি কোণ 60 হয়, দূরত্ব 300 হয়, তাহলে চোখ বন্ধ করে উত্তর হয়ে যাবে 300√3। অপশন নাম্বার ডি তে রয়েছে। ঠিক আছে, কারণ কি দেখো এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্কতে ট্যান আর কটই থাকে সাধারণত, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্যানকেই ইউজ করি। আর ট্যানের যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের মোটামুটিভাবে মুখস্থ, √30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? তো সেক্ষেত্রে এখানে কি হবে, যদি আমি চিত্রটা অঙ্কন করি, দেখো এরকম ভাবে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এইখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে 300, আমাকে এইচ চেয়েছে, তাহলে 60 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আমরা জানি লম্ব হচ্ছে এখানে এইচ বাই 300, তাহলে tan 60 ডিগ্রি মান যদি আমি বসাই, তাহলে এইচ বাই 300 সমান হয়ে যাবে √3 tan 60 ডিগ্রি ভ্যালু, তাহলে এইচ সমান 300 কেটে দিয়ে গুণ 300√3। ওকে, তো অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 50% অ্যাসিডযুক্ত 9 লিটার একটি দ্রবণকে 30% অ্যাসিডিক দ্রবণে পরিণত করতে কত পরিমাণ জল মেশাতে হবে? ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 9 লিটার একটি দ্রবণ আছে, তাতে 50% অ্যাসিড আছে, মানে 4.5 আছে অ্যাসিড, 4.5 আছে জল। এবার বলছে অ্যাসিডটাকে 30% করতে হবে, কিন্তু অ্যাসিড তার মেশাতে বলেনি আমাকে, জল মেশাতে বলে, তাহলে অ্যাসিড তো এটাই থাকবে, তাহলে এখানে 4.5টাই হচ্ছে 30%। 4.5টা যদি 30% হয়, তাহলে এর 10% কত হবে? 3 দিয়ে ভাগ, মানে 1.5, তাহলে 100% কত হবে? কারণ এটাকে যদি 30% হতে হয়, তাহলে এটাকে 70% হতে হবে, তাই না? তাহলে 30% যদি 4.5 হয়, তাহলে 10% হচ্ছে 1.5, 70% হচ্ছে 10.5, 7 15 105, তাই 10.5 যদি জলটাকে হতে হয়, জল তো আছে 4.5, তাহলে মেশাতে কত হবে? 10.5 থেকে 4.5 বাদ দিয়ে দেবে, তাহলে হয়ে যাচ্ছে 6। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর 6 লিটার। পরবর্তী অঙ্ক দেখো, একটা নিশ্চয়ই জিআই ঢুকে গেছে, সেই জন্যই 31টা হয়ে গেল, না 30টা অঙ্ক থাকবে, যে একটি 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কি বলেছে আর একবার বলে দিই, যে একটি 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে কি হচ্ছে, একটা বৃত্ত রয়েছে যার পরিধি 44, এর মধ্যে বৃহত্তম বর্গক্ষেত্র যেটা ধরবে তার ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। এটা বর্গক্ষেত্র ইমাজিন করে নাও, মনে হচ্ছে না যদিও। তাহলে এখানে পরিধি দেওয়া আছে, পরিধি থেকে আমি কি বার করতে পারি? পরিধি থেকে আমি রেডিয়াস বার করতে পারি। তাহলে পরিধি যদি, রেডিয়াসের ফর্মুলা কি 2πr, অর্থাৎ 2 গুণিত 22/7 গুণিত r সমান হচ্ছে 44। 22 2 44, এদিকে 44 সাথে কেটে যাবে, তাহলে r/7 = 1 বা r = 7। তাহলে রেডিয়াস যদি r হয়, দেখো এর যে বর্গক্ষেত্রে যে কর্ণটা হবে সব থেকে বৃহৎ, সেটা দেখো কেন্দ্র বরাবর যাবে, কারণ সব থেকে বড় বৃত্ত বলে, বর্গক্ষেত্র বলেছে। তাহলে সেটা হচ্ছে কি, এর কর্ণ হচ্ছে বৃত্তটার ব্যাস, তাহলে 2r সমান হচ্ছে 14। তাহলে বর্গক্ষেত্রটা কর্ণ যদি 14 হয়, তাহলে বাহু কত? আমরা জানি বাহু √2 সমান হচ্ছে কর্ণ, যেটা হচ্ছে 14, তাহলে বাহু সমান হবে 14/√2। আর আমরা এরিয়া কি, বাহুর স্কোয়ার, তাহলে এরিয়া হয়ে যাবে এর স্কোয়ার, তাহলে 14 হচ্ছে 196, আর √2 স্কোয়ার হয়ে যাবে 2, ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 2 9 18, 2 8 16, তাহলে 98 সেমি স্কোয়ার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 3/4/2021-এর সেকেন্ড শিফটের ম্যাথ ক্লাস, আর রিজনিংটা কাল পেয়ে যাবে। তো আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।